তুই কি ভেবেছিস আমি তোকে ভালোবাসি? হ্যাঁ, আরে বোকা, তোর মাথায় কি বুদ্ধি বলতে কিছুই নেই? যে তোর বা তোদের মতো নিজ গরিব ঘরের ছেলেদের সাথে আমরা শুধু সামান্য একটু হেসে কথা বলতে পারি, কিন্তু ভালোবাসতে পারি না। তাহলে এতদিন কি ছিল এইসব? আমি তো কোনোদিন তোমাকে বলতে যাইনি যে আমি তোমাকে ভালোবাসি, বরং তুমি তো আমার পিছন পেছনে ঘুরতে আর বলতে তুমি নাকি আমাকে ভালোবাসো। আরে বোকা, তুই ছিলি আমাদের কলেজের টপার, আর তোর কারণে আমি কলেজের টপ হতে পারছিলাম না। তাই তোর সাথে এতদিন ভালোবাসার অভিনয় করেছি, যাতে আমার ভালোবাসার পাগল হয়ে তুই লেখাপড়ায় আমার থেকে পিছিয়ে পড়িস। আর এখন দেখ তুই কতটা পিছিয়ে পড়েছিস। তুই আমার থেকে এতটা পিছিয়ে পড়েছিস যে কোনোভাবেই আর আগের অবস্থায় ফিরে আসতে পারবি না। আর এদিকে কলেজের সবাই আমার দিকে তাকিয়ে হাসছে, আর একে অন্যকে বলতেছে, দেখছিস কাক ময়ূর হতে চেয়েছিল, কিন্তু কাক এটা হয়তো জানতো না যে কাক যতই ময়ূরের পেখম পড়ুক না কেন, কাক কাকই থাকে। কাক কখনো ময়ূর হতে পারে না। আমি তো ওদের কথা শুনে যতটা না কষ্ট পেয়েছি, তার থেকেও বেশি কষ্ট পেয়েছি এটা ভেবে যে জীবনে এত বড় একটা ভুল করলাম। শেষ পর্যন্ত আমি কিনা একটা ভুল মানুষকে ভালোবাসলাম, যে কিনা এতদিন শুধু আমার ক্ষতিই চেয়ে এসেছে, তাকে ভালোবেসেছি। এসব ভাবতেই বুকটা যেন আমার কষ্টে শেষ হয়ে যাচ্ছে। তাই কলেজে আর না থেকে বাড়িতে চলে আসলাম। ওখানে থেকে আর অপমানিত হতে পারছিলাম না। ও, আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি। আমি হলাম কাব্য আহমেদ নীল, মধ্যবিত্ত পরিবারের বাবা মায়ের একমাত্র ছেলে। কলেজে পড়াশোনায় ভালো ছিলাম বলে অনেকে আমার সাথে সম্পর্কে জড়াতে চেয়েছিল, কিন্তু আমি সবাইকে না করে দিয়েছিলাম। কিন্তু কেন জানি না স্বর্ণার সাথে এমন হলো। হ্যাঁ, স্বর্ণা হলো আমাদের কলেজের সবচেয়ে ধনী পরিবারের একমাত্র মেয়ে, আর সেই সাথে কলেজের টপার গার্ল। তবে আমার থেকে পিছিয়ে ছিল, কিন্তু এটা নিয়ে ওর মধ্যে কোনোদিনও আমার জন্য হিংসা বা অহংকার ছিল না, বরং আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্ব ছিল। ওর সাথে আমি আমার ব্যক্তিগত সব কথাই শেয়ার করতাম, আর ওর সাথে বেশি সময় থাকতাম। আর এতেই আমি ওর প্রতি একটু একটু দুর্বল হয়ে পড়ি। তবে আমি যে স্বর্ণাকে ভালোবাসি তাও কি কখনো বলার সাহসই পাইনি। যখন ওকে মনের কথা বলতে যাবো ভাবতাম, তখনই বারবার মনে হতো যদি ভালোবাসার কথা বলতে ওর সাথে বন্ধুত্বটা হারাই। আমি স্বর্ণার জন্য এতটাই পাগল ছিলাম যে ওর কথা ভাবতে ভাবতে কীভাবে যে লেখাপড়ায় পিছিয়ে পড়ি বুঝতেই পারিনি। তাহলে চলুন আপনাদেরকে অনেকদিন আগের কথা শুনিয়ে নিয়ে আসি। অনেকদিন আগের কথা, একদিন ও আমাকে হঠাৎ করে কলেজের পিছনে পুকুর পাড়ের কাছে থাকতে বলে, কিন্তু কী জন্য তা আমি জানি না। আমি স্বর্ণার কথা মতো কলেজে শেষে ওখানে গিয়ে ওয়েট করছিলাম ওর জন্য। তখনই কে যেন পিছন থেকে হঠাৎ করে আমাকে জড়িয়ে ধরে, আর এতে আমি অনেকটা ভয় পেয়ে যাই। আর ভীত গলায় বললাম, আরে কে আপনি? আর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরছেন কেন? আমি আমার ভালোবাসাকে জড়িয়ে ধরেছি, তাতে তোর কি? হ্যাঁ, মেয়েটার গলার আওয়াজ শুনে আমি যেন মুগ্ধ হয়ে গেলাম, কারণ এটা যে ছিল স্বর্ণার কণ্ঠস্বর। আমি মনে মনে খুশি হলাম, তবে হঠাৎ মনে হলো স্বর্ণা বুঝি আমার সাথে মজা করছে। আমি নিজেকে কিছুটা সামলে নিয়ে স্বর্ণাকে বলতে লাগলাম, এই ফাজিলের বান্দনী ফাজিল, তোর ফাজলামো বন্ধ কর। এটা বলার জন্য কি আমাকে কেন ডেকেছিস? ওই কে ফাজিল? হ্যাঁ, আর আমি কি ফাজলামি করলাম? হ্যাঁ, ফাজলামো নাতে কি? হ্যাঁ, কলেজের সব ছেলে ক্রাশ আমার মতো একটা গরিব ছেলেকে ভালোবাসবে, তা আমি ফাজলামি স্যার কী বা বলবো? দেখ কাব্য, আমি কোনো ফাজলামি করছি না, আমি কিন্তু সিরিয়াস। আর তুই গরিব বলে কি আমি তোকে কখনো কোনো খোঁটা দিয়েছি? দেই নাই, বরং তোকে ভালোবেসে ফেলেছি। আর আমি এটাও জানি যে তুইও আমাকে ভালোবাসিস। আমি হঠাৎ স্বর্ণার কথায় চমকে উঠে বললাম, কি বলছিস তুই এসব? আমি কেন তোকে ভালোবাসতে যাব? আমি তো তোকে শুধু... থাক থাক, আর মিথ্যা বলে লাভ নেই চাঁদ। আমি সব জানি তুই আমাকে ভালোবাসিস, আর হয়তো এটা ভাবছিস এসব আমি কি করে জানলাম। তাহলে শোন, তুই একদিন আমাকে বলেছিলি যে তুই তোর মনের সব অব্যক্ত কথা তোর এই ডায়েরিতে লিখিস, আর আমি সেখান থেকেই জানতে পেরেছি। তাই তোর না বলার কোনো মানেই দেখি না। আর একটা কথা মনে রাখিস, ভালোবাসা কখনোই টাকা পয়সা ধনী গরিব থেকে আসে না। এটা আসে মানুষের সুন্দর একটা মন থেকে, আর সেই মন থেকেই আমি তোকে ভালোবাসি। বলে আবার আমাকে জড়িয়ে ধরে। আমি আর কি বলবো ভেবে পাচ্ছিলাম না। হ্যাঁ, কে তো আমি ওকে ভালোবাসি, আর এতদিন ওকে হারানোর ভয় ছিল, কিন্তু ও যখন আমাকে ভালোবাসে তখন কী লাভ ওকে ফিরিয়ে দিয়ে? তাই আমি ওকে ভালোবাসি বললাম। আর এভাবেই শুরু হয় আমাদের ভালোবাসার রঙিন দিন। ওর সাথে সম্পর্কে জড়ানোর পর থেকে আমি সব কিছুতেই পিছিয়ে পড়ি, আর এতটাই পিছিয়ে পড়ি যে যেখান থেকে পূর্বের অবস্থায় ফিরে যেতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু হাতে বেশি সময় নেই। তবু অনেক কষ্টে নিজেকে কিছুটা গুছিয়ে নেই। যাই হোক, দেখতে দেখতে আমাদের এইচএসসি ফাইনাল পরীক্ষাও আসে। অনেক কষ্টে আমি সব পরীক্ষাগুলো দিই, আর যেদিন পরীক্ষার রেজাল্ট দেয় সেই দিন আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো, কারণ একমাত্র আমি সবার থেকে একটু বেশি খারাপ রেজাল্ট করেছি। তাই আজ আমাকে সবাই অপমান করছে। আজ কেউ পাশে দাঁড়িয়ে আমাকে এটা বলে সান্ত্বনা দিচ্ছে না যে একটা রেজাল্ট খারাপ হয়েছে তো কী হয়েছে, সামনের বার ভালো করবি।
মনে মনে যখন কষ্ট নিয়ে আমি সোহানার কাছে যাই, তখন সে আমাকে কতটা ভালোবাসে, কতটা পাশে আছে, তার প্রমাণ কি দিল তা তো দেখতেই পেলেন। যাই হোক, মনে একরাশ কষ্ট নিয়ে যখন বাড়ির দিকে যাচ্ছিলাম, তখন একটা কথাই বারবার মনে হচ্ছিল, কোন মুখ নিয়ে বাবা মার সামনে যাব। তবুও বাড়িতে যাচ্ছি, কারণ নিজের কারণে যে ভুল করেছি তার ফল তো ভোগ করতেই হবে। এসব ভাবতে ভাবতে কখন বাড়ির কাছে চলে এসেছি বুঝতেই পারিনি। যখন বাড়িতে ঢুকবো তখন থেকে বাড়ির উঠানে আগুন জ্বলছে, কিন্তু এটা বুঝতে পারছি না যেখানে আগুন কে লাগিয়েছে। তারপর যখন আমি বাড়ির ভিতরে ঢুকলাম, তখন যেন আমার মাথায় দ্বিতীয়বারের মতো আকাশ ভেঙে পড়লো, কারণ মা বাবা দুজনে মিলেই আমার সব বই খাতায় আগুন লাগিয়ে দিয়েছে। সেই সাথে আমার কাপড়ও বাহিরে ছিঁড়ে ছিটিয়ে রেখেছে। আমাকে ঢুকতে দেখার সাথে সাথে আব্বু বলে উঠলো, তুই এ বাড়িতে কেন এসেছিস? বাড়িতে আসবো না তো কোথায় যাবো আব্বু? তুই কোথায় যাবি সেটা তুই ভালো করে জানিস। তবে আজকের পর থেকে তুই না এ বাড়িতে থাকবি আর না আমাকে আব্বু বলে ডাকবি। আব্বু এসব তুমি কি বলছো? আমি কি? তোকে বলছি না আমাকে যেন তুই আব্বু বলে না ডাকিস। আর এটাই জানতে চাস তো কেন আজ তোর সাথে এরকম? থাক, আমি বুঝতে পেরেছি, কাউকে কিছু বলতে হবে না। আমি চলে যাচ্ছি। যদি আমার চলে যাওয়াতে তোমরা ভালো থাকো তাহলে আমি চলে যাচ্ছি। তারপর বাড়ি থেকে বের হয়ে আসি। বাড়ি থেকে আসার সময় দেখি প্রতিবেশীরা আজ আমাকে দেখে হাসাহাসি করছে। যে মানুষগুলো একসময় আমাকে নিয়ে গল্প করতো, আজ আমি তাদের কাছে শুধু হাসির পাত্র। যাই হোক, মনের ভিতর একরাশ কষ্ট নিয়ে যখন রাস্তা দিয়ে হাঁটছিলাম, তখনই একটা কথাই বারবার মনে হচ্ছিল, এই ব্যর্থ জীবন রাখবো না। এই ব্যর্থ জীবন রাখার থেকে না রাখাই ভালো। হঠাৎ তখনই মনে পড়ল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো বিপদে পিছপা হয়নি। ইসলামের দাওয়াত দিতে গিয়ে হাজারো কষ্টের সম্মুখীন হয়েছিলেন, কত কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছিলেন। কখনো তো তিনি হতাশ হননি, বরং বারবার চেষ্টা করেছেন। আবার আমাদেরকে হতাশ না হওয়ার চেষ্টা করতে বলেছেন। হ্যাঁ, আমিও চেষ্টা করব, আর অন্যদেরকেও এটা দেখিয়ে দেব কাব্য পিছিয়ে পড়ার ছেলে নয়। আমি নিজে কেমনভাবে তৈরি করব, যাতে আজ যারা আমাকে অপমানিত করলো তারাই যেন একসময় নিজের কাজের জন্য অপমানিত বোধ করে। আর তাই আমি নিজেকে নতুন রূপে তৈরি করার জন্য সবাইকে ছেড়ে আজ আমি চলে যাচ্ছি। যদি কখনো ফিরে আসি তাহলে নিজেকে প্রতিষ্ঠিত করেই ফিরব। তারপর আমি চলে আসি ঢাকায়। এখানে এসে অনেক কষ্টে একটা থাকার ব্যবস্থা করি। থাকার ব্যবস্থা করার পর মনের ভেতরে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল। থাকার ব্যবস্থা হলো, কিন্তু টাকা কোথায় পাবো? আমার কাছে যা টাকা আছে তা দিয়ে বড় জোর মাত্র 15 দিন চলবে। কিছু একটা করতে হবে, যাতে নিজের স্বপ্নগুলো আবার শেষ থেকে শুরু করতে পারি। যাই হোক, ঢাকায় এসে অনেক কষ্টের পর একটা চাকরির ব্যবস্থা করতে পারলাম না। তখন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল। ক্রমশ নিজের ইচ্ছা শক্তি হারিয়ে ফেলছিলাম। প্রতিটা মুহূর্ত শুধু এটাই মনে হচ্ছিল, আমি নিজেকে কি আবার প্রতিষ্ঠিত করতে পারবো, নাকি আমার স্বপ্নগুলো বালির বাঁধের মতো ভেঙে যাবে। তবুও নিজেকে কিছুটা শান্ত রাখছিলাম, আর আল্লাহর কাছে একটাই প্রার্থনা করতাম, যাতে ভাগ্য কিছুটা সহায় হয়। তারপর হঠাৎ করেই বাড়ির মালিকের ছোট মেয়ে একদিন আমাকে এসে বলে, আমাকে নাকি বাড়ির মালিক ডেকে পাঠিয়েছে। মনের মধ্যে একটা অজানা ভয় কাজ করছে। জানি না কাজ জোগাড় করতে পারছি না বলে আবার বাড়ি থেকে বের করে দিবে না তো। এরকম হাজার চিন্তা মনের মধ্যে ঘুরপাক খাচ্ছিল। যখন আমি বাড়িওয়ালার বাড়িতে গিয়ে বাড়ির কলিং বেল বাজালাম, বাড়িওয়ালার বউ দরজা খুলেই বলতে লাগলো। তারপর আন্টির সাথে বাড়ির ভিতরে যাই। একটা চেয়ার এগিয়ে দিল আমাকে। না না আন্টি, এভাবেই ঠিক আছি। বলছিলাম কি আন্টি, আঙ্কেল কি বাড়িতে আছেন? না, তোমার চাচা তো বাড়িতে নেই, তবে আমাকে বলে গেছে যে কি বলে গেছে আন্টি? সেই রকম কিছু না, তবু কেমন জানি একটু সংকোচ লাগছে। যাই হোক, বলছিলাম কি বাবা, তুমি বিজ্ঞানের ছাত্র আর এখন বসেও আছো, যদি একটু কষ্ট করে আমার ছোট ছেলেটাকে পড়াতে তাহলে একটু ভালো হতো। মনে মনে ভাবলাম হাতেও কিছু টাকা আসবে। কি ভাবছো বাবা তুমি? তোমাকে কিছু ভাবতে হবে না। কিছু না আন্টি, তা কখন থেকে পড়াতে আসবো তাই ভাবছিলাম। তোমার যখন সময় হবে তখন আসবে। ঠিক আছে আন্টি, সন্ধ্যা 7টায় পড়াতে আসবো। তারপরে আমি ওখান থেকে চলে আসি, আর রাত্রে হালকা কিছু খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজের উদ্দেশ্যে বের হলাম। কিন্তু আজকে যখন কোনো কাজ না পেয়ে হতাশ হয়ে সন্ধ্যার পর বাড়ি ফিরছিলাম, তখন দেখি একটা লোক রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। তাকে অবস্থায় দেখে আমি অনেকটা ভয় পেয়ে যাই। এই জন্য আমি দ্রুত ওখান থেকে চলে যেতে ধরলাম। কিন্তু হঠাৎ করে কেন জানি না মনের মধ্যে একটা কথা ভেসে উঠলো, যদি লোকটা বেঁচে থাকে তাহলে তো লোকটাকে হাসপাতালে নিয়ে বাঁচাতে পারি। কিন্তু আবার ভাবলাম যদি পুলিশ কেস হয়, আর যদি পুলিশ আমাকে ধরে এই অবস্থার জন্য দায়ী করে, তবু আমার মন আর বিবেক শুধু একটা কথাই বলছিল, মানুষের উপকার করে মানুষের ধর্ম। এই জন্য আমি আর 7 পাঁচ না ভেবেই একটা অটো ডেকে লোকটাকে নিয়ে হাসপাতালে চলে যাই। ওখানে গিয়ে যাওয়ার সাথে সাথে দেখলাম ডাক্তার ওনাকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে গেল। আর এতে আমি একটু অবাক হলাম। সাধারণত এরকম কোনো রক্তাক্ত লোককে যদি হাসপাতালে নিয়ে আসা হয় তাহলে ডাক্তাররা বলে আগে পুলিশের পারমিশন নিয়ে আসতে, আরও কত কি।
যাই হোক, ওনাকে ওটিতে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পর মুহূর্তেই হাসপাতালের চারপাশে পুলিশেও ঘেরাও করে রেখেছে, যেন মনে হচ্ছে ভেতরে কোনো সন্ত্রাসী আছে আর তাকে যেন ধরতে আসছে। পুলিশের একজন অফিসারকে দেখলাম ডাক্তারদের সাথে কি বিষয় নিয়ে যেন কথা বলছিল, আর ডাক্তার হাতের ইশারা করে আমার দিকে দেখিয়ে দিল। আর এতেই পুলিশ অফিসার তাকে আর কিছু না বলে আমার দিকে ক্ষুধার্ত বাঘের মতো আসছে। আমি ওনার চোখ মুখ দেখে যেন ভয় পাচ্ছিলাম। বারবার মনে হচ্ছিল এই বুঝি আমাকে মামা বাড়ি চলে যেতে হয়। অফিসার আমার কাছে এসে বলতে লাগলো, এই ছেলে, তোমার নাম কি? স্যার, আমি কাব্য আহমেদ। তা তুমি স্যারকে কিভাবে চেনো? স্যার, আমি আপনার কথা তো ঠিক বুঝলাম না। আমি আপনাদের কোনো স্যারকে তো চিনি না। ও সরি, স্যার বলতে আমি বোঝাতে চেয়েছিলাম যে প্রিন্সিপাল স্যার, মানে যাকে তুমি হাসপাতালে নিয়ে এসেছো, তাকে কি তুমি কোনোভাবে চেনো? না স্যার, ওনাকে তো আমি চিনি না। আমি রাস্তায় ওনাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে এখানে নিয়ে এসেছি। ও আচ্ছা, ঠিক আছে। স্যার, আমি কি এখন যেতে পারি? এমনিতে অনেক দেরি হয়ে গেছে। না, এখন যাওয়া যাবে না। আগে স্যারের জ্ঞান ফিরুক, তারপর তাকে কিছু জিজ্ঞাসাবাদ করার পর যেতে পারবে। কি ঝামেলায় পড়লাম রে বাবা! কখন যে লোকটার জ্ঞান ফিরে আর কখন যে বাড়ি যাব। কিছু বললে? কই না স্যার। হ্যাঁ আল্লাহ, কিছু একটা করো। আমি বারবার আল্লাহকে ডাকছিলাম, তখন একটা নার্স এসে বলতে শুরু করলো, আপনারা চাইলে এখন স্যারের সাথে দেখা করতে পারেন। নার্সের কথা শুনে আমি এতটাই খুশি হলাম যে মন চাচ্ছে এক্ষুনি তার একটা পাপ্পি দেই। ঠিক আছে, আপনি যান, আমরা ভেতরে যাচ্ছি। আরে বাবা ফরহাদ, তুমি এখানে? হ্যাঁ স্যার, আমি। আসসালামু আলাইকুম। আপনি এখন কেমন আছেন? আমি ভালো আছি, তুমি কেমন আছো? দূর, কি লোকটা করছি। আসলে উনি তো একজন শিক্ষক, তাকে তো স্যার বলে ডাকা উচিত। এই তো স্যার আছি মোটামুটি। তা স্যার, আপনার এই অবস্থা কিভাবে হলো? আমিও ঠিক বলতে পারি না, আমার সাথে কি থেকে কি হয়ে গেল। সন্ধ্যায় একটু বাহিরে হাঁটতে বের হলাম, তখন কোথা থেকে কিছু মুখোশ পরা ছেলে এসে আমাকে মেরে চলে যায়। যাই হোক, ওসব বাদ দাও। তোমার সাথে এই ছেলেটা কে? একে তো ঠিক চিনলাম না। স্যার, ওর নাম হলো কাব্য। এই কাব্যই আপনাকে রক্তাক্ত অবস্থায় রাস্তা থেকে এখানে নিয়ে এসেছে। আরে তার বাবা তোমাকে যে কিভাবে ধন্যবাদ দেই সে ভাষা আমার কাছে নেই। স্যার, এখানে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমার কর্তব্য। আর আল্লাহ তারা প্রত্যেক বান্দাকে একে অপরের উপর কিছু অধিকার বা দায়িত্ব এবং কর্তব্য দিয়েছেন, আর আমি তার একটা পালন করার চেষ্টা করেছি মাত্র। সবাই যদি তোমার মতো ভাবতো তাহলে আজ আমার এই অবস্থা হতো না, আর না পৃথিবীতে এত অশান্তি থাকতো। স্যার, আমাকে এখন যেতে হবে। আর আপনি যদি কাউকে সন্দেহ করেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন। ঠিক আছে বাবা, কিছু মনে করতে পারলে তোমাকে অবশ্যই জানাবো। ও তা বাবা কাব্য, তুমি কি করো? এই তো স্যার, বেকার বসে আছি, কাজ করছি। কি বলো বাবা, এই বয়সে কাজ খুঁজছো মানে? এখন তো তোমাদের লেখাপড়া নিজেকে তৈরি করার সময়, আর তোমার কথাবার্তা শুনে তো মনে হয় তুমি লেখাপড়া করো বা লেখাপড়া জানো। আর লেখাপড়া স্যার, যে মানুষ নিজের পায়ে নিজেই কোড়াল মারে সে করবে লেখাপড়া? তবে হ্যাঁ, লেখাপড়া অবশ্যই করব, কিন্তু তার জন্য নিজেকে তৈরি করতে হবে। তোমার কথা ঠিক বুঝলাম না। কিছু না স্যার, আমি এখন আসি। তা তুমি কত দূর পড়েছো? এই তো স্যার, ইন্টার পরীক্ষা দিয়েছি। তা তোমার রেজাল্ট কি? 50 স্যার। রেজাল্টের কথা বলতে আমার মনটা খারাপ হয়ে গেল, তবু মাথা নিচু করে বললাম, ও তা তোমার এসএসসির রেজাল্ট কি ছিল? গোল্ডেন A+ বিজ্ঞান থেকে। কি গোল্ডেন পেয়েছিলে? আর ইন্টারে এত খারাপ রেজাল্ট করলে কিভাবে? ওই যে স্যার বললাম না, নিজের পায়ে নিজেই কোড়াল মেরেছি, আর সেজন্য আজ আমার পরিবার থেকে আলাদা হয়েছি। যাই হোক স্যার, আমার কথা বাদ দিন, আমাকে এখন যেতে হবে, আর কালকে আবার কাজের খোঁজে বের হতে হবে। স্যার কি যেন ভাবছে। আসি স্যার। এই বলে আমি যখনই রুম থেকে বেরোতে যাব তখনই স্যার বলে উঠলেন, তা তুমি আর লেখাপড়া করতে চাও না? পেছন ফিরে বললাম, পড়তে তো চাই স্যার, কিন্তু পড়বো কিভাবে বলুন? সামান্য যে আমি কলেজের চয়েস দিব তার টাকা আমার কাছে নেই, সেখানে কিভাবে একটা কলেজে ভর্তি হব? যদি তুমি পড়তে চাও তাহলে তাহলে তোমাকে আমি আমার কলেজে ভর্তি করাতে পারি। স্যার, করোনা করছেন নাকি আমি আপনার জীবন বাঁচিয়েছি বলে তার প্রতিদান হিসেবে আমাকে আপনি কলেজে ভর্তি করানোর কথা ভাবছেন? স্যার, যদি এটাই ভেবে থাকেন তাহলে ভুল ভাবছেন। আমি কখন অন্যের উপকার করে সে উপকার প্রতিদান নেই না। আর যদি করোনা করার কথা ভাবেন তাহলে তো আমি কোনোদিন আপনার সেই করোনার ভার নিতে পারবো না। আসি স্যার। আর আমার কথায় যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে মাফ করবেন আমাকে, দুঃখিত। তুমি ভুল ভাবছো বাবা, আমি তোমাকে করোনা বা তুমি আমাকে যে উপকার করেছো তার প্রতিদান দিতে চাচ্ছি না। আমি তোমার কথা শুনে বুঝতে পারছি তোমার মনের ভিতর খুব বড় একটা কষ্ট লুকিয়ে রয়েছে, যার কারণে হয়তো তুমি পরীক্ষা খারাপ রেজাল্ট করেছো। আর হয়তো তুমি ভাবছো আমার উপকারের প্রতিদান দেওয়ার জন্য তোমাকে আমি আমার কলেজে ভর্তি করতে চাচ্ছি, কিন্তু তাও না।
আমি তোমার ভিতর কিছু একটা করার যে প্রবণতা দেখতে পারছি, বিধায় আমি ভাবলাম তোমাকে কলেজে ভর্তি করব। এখন ভেবে দেখো, তুমি তোমার লক্ষ্যতে এগিয়ে যেতে চাও নাকি বাকি সব দুর্বলদের মতো পিছিয়ে পড়তে চাও? স্যারের এসব কোনো কথাই আমার মাথা বা মনকে দুর্বল করতে পারলো না, কিন্তু একটা শব্দ, দুর্বল, হঠাৎ এই শব্দটা কেমন যেন রাগ আর জেদ ধরিয়ে দিল। আমার কেন যেন চিৎকার করে বলতে ইচ্ছে করছে আমি দুর্বল নই। তখন মনের ভেতর থেকে একটা কথাই উকি দিল, প্রত্যেক মানুষ তার ভুল শুধরানোর একটা সুযোগ পায়, আর আমি যখন একটা সুযোগ পেয়েছি তখন এটা হাতছাড়া করা আমার জন্য একদম বোকামি। কিন্তু আমি কি কারো করুণা নিচ্ছি? কি হলো বাবা, এত কি ভাবছো? কিছু না স্যার, ভাবছিলাম আমি আপনার কলেজে ভর্তি হব, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমার শর্ত এটাই যে আমি আপনার কলেজে ভর্তি হব, তবে ভর্তির টাকা আমি আপনাকে দিয়ে দেব। ওহ, এই কথা। আচ্ছা, তোমার যা ইচ্ছা। আগামীকাল তুমি এই কলেজে যাবে, আর আমি কলেজে তোমার সাথে ফোন করে কথা বলে দিব। আচ্ছা ঠিক আছে স্যার, ধন্যবাদ। এখানে ধন্যবাদ দেওয়ার মতো আমি কিছুই করি নাই। আর তুমি তো বললে মানুষ হয়ে মানুষের উপকার করাই ধর্ম। তবুও স্যার, আপনি হয়তো জানেন না আজ আমার মাথা থেকে কত বড় একটা চিন্তার বোঝা নেমে গেল। যাই হোক স্যার, আমি এখন আসি। ঠিক আছে, সাবধানে যে। মনে মনে কথাগুলো ভাবলো স্যার। আজ আমার খুব খুশি লাগছে। আজ যদি একটা কাজও পেলাম না, তবে আল্লাহ তাআলা আমাকে আজ যা দিয়েছেন তা আমার কাছে এতটাই দামি যা বলার মতো না। যাই হোক, অনেক রাত হয়েছে, তাই আর কোনো কিছু না খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে দুটো বিস্কুট খেয়ে কলেজের সব কাগজ নিয়ে কলেজের দিকে একটু তাড়াতাড়ি বের হলাম। কি করব বলেন, এখন তো আর আমি বাবার হোস্টেলে থাকি না, এখন নিজেকে নিজের জন্য সব করতে হয়। যাই হোক, প্রায় আধা ঘন্টা পর স্যার যে কলেজের প্রিন্সিপাল সেই কলেজে পৌঁছে গেলাম। কলেজের ভেতর যাওয়ার সাথে সাথে দেখি কলেজের ছেলেমেয়েরা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, আবার কেউ কেউ আমার দিকে তাকিয়ে হাসছে, হয়তো আমার পোশাক দেখে। আমি সেদিকে খেয়াল না করে কলেজের রুমের দিকে যেতে লাগলাম। হঠাৎ করে কিছু একটার সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম, আর এদিকে পুরো কলেজে হাসির রোল পড়ে গেল। হে আল্লাহ, আমি কি কোনো পিলারের সাথে ধাক্কা খেলাম নাকি? কিন্তু পিলারের সাথে ধাক্কা খেলেও তো আমার ব্যথা পাওয়ার কথা, তাহলে আমি শুধু মাটিতে পড়ে গেলাম কিন্তু ব্যথা পেলাম না কেন? ব্যাপারটা কি? তাই মাটি থেকে উঠতেই সামনে তাকাতে দেখি একটা মেয়ে। শুধু মেয়ে বললে ভুল হবে, যেন একটা পরী আমার সামনে রাগের লোক নিয়ে দাঁড়িয়ে আছে। তার আমার দিকে তাকিয়ে থাকা দেখে মনে হচ্ছে যেন সে আমাকে চিবিয়ে খাবে। তাই পরিস্থিতি সামলে নিতে মাথা নিচু করেই সরি সরি বলতেই ঠাস ঠাস করে আমাকে দুটো চড় মেরে দিল। আর এত জোরে যে চড় মেরেছে মনে হচ্ছে আমার সব কয়টা দাঁতই বের হয়ে গেছে। চড় মেরে বলতে লাগলো, কোথা থেকে যে এসব খ্যাত লুচে ছেলে আমাদের কলেজে আসে আল্লাহই জানে। দেখুন আপু, আমি ওই খ্যাতের বাচ্চা খ্যাত, এটাই বলতে চাচ্ছিস তুই? ইচ্ছা করে আমার সাথে ধাক্কা খাস নাই। তোদের মতো ছেলেদের আমার খুব ভালো করেই চেনা আছে। আমাদের মতো বড় ঘরের সুন্দরী মেয়ে দেখলেই ধাক্কা খেতে মন চায় না? এরকম আরো অনেক আজে বাজে কথা বলে সে চলে যায়, আর আমি মাথা নিচু করে সব সহ্য করে নিলাম। আমি চাইলে মেয়েটার কথার জবাব দিতে পারতাম, কিন্তু না, আমি তা করলাম না, কারণ আমি আমার জীবনে মেয়েদের সাথে কোনো সমস্যা বা কোনো সম্পর্কে জড়াতে চাই না। যাই হোক, তারপর আমি অফিস রুমে গিয়ে প্রিন্সিপাল স্যারের কাছ থেকে সহকারী প্রিন্সিপাল রুমের ঠিকানা নিয়ে দরজার কাছে এসে নক করতেই, কামিন। ধন্যবাদ স্যার। তোমাকে তো চিনতে পারলাম না। স্যার আমাকে প্রিন্সিপাল স্যার পাঠিয়েছেন। ও, তুমি তাহলে সেই কাব্য? গতকাল রাতে স্যার আমাকে সব বলে দিয়েছেন, আর আমি সব কিছু প্রায় ঠিক করে রেখেছি। তা তুমি কি তোমার সব কাগজপত্র নিয়ে এসেছো? হ্যাঁ স্যার, নিয়ে এসছি, এই নিন। তারপর স্যার আমার সব কাগজ নিয়ে বলতে লাগলো, তুমি আগামীকাল থেকে কলেজে আসতে পারো, আর তোমার রোল হলো। তারপর আমি স্যারকে আবার সালাম দিয়ে মাথা নিচু করে কলেজের বাইরে চলে আসি। কলেজ থেকে বাড়িতে ফিরে আবার সেই কাজের খুঁজে বের হই। তারপর সৃষ্টিকর্তার অশেষ রহমতে আমি ছোট্ট একটা প্রাইভেট কোম্পানিতে পার্ট টাইম একটা জব পেয়ে যাই। আজ আমি অনেক খুশি, কারণ আজকে আমার জীবন যেন সম্পূর্ণ পাল্টে গেল। আজকে হয়তো আল্লাহ তাআলা আমার উপর তার অশেষ রহমত দান করেছেন। আর মনে মনে একটা কথাই ভাবছি, আল্লাহ তাআলা হয়তো এতদিন আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছিলেন। যাই হোক, এসব ভাবতে ভাবতে কখন যে বাড়িতে এসে কিছু বুঝতে পারিনি। বাড়িতে এসে সামান্য কিছু খাবার খেয়ে বাড়িওয়ালার বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই দেখি বাড়িওয়ালা আঙ্কেল আমার রুমের দিকে আসছিলেন। আমি তাকে দিকে সালাম দিয়ে কিছু বলতে যাব, তার আগে তিনি আমাকে জিজ্ঞাসা করতে লাগলেন, আরে বাবা কাব্য, গতকাল তুমি পড়াতে আসলে না যে? আবার দেখলাম অনেক রাতে বাড়িতে ফিরছ। কাল কি কোনো সমস্যা হয়েছিল? না আঙ্কেল, তেমন কোনো সমস্যা হয়নি। আসলে হয়েছে কি, তারপর আমি তাকে সবকিছু খুলে বললাম। খুব ভালো করেছো বাবা। মানুষ মানুষের বিপদে এগিয়ে আসবে, এটাই তো মানুষের ধর্ম ও মনুষ্যত্ব।
কিন্তু আমরা মানুষরা তো এখন শুধু টাকা আর ক্ষমতার লোভে আমরা আমাদের মনুষ্যত্ব বিবেক বেঁকিয়ে বা শেষ করে ফেলেছি। যাই হোক বাবা, আমি যে জন্য তোমার কাছে এসেছিলাম, বলেছিলাম কি বাবা, তুমি তো এখন রাজুকে পড়াতে যাবে। হ্যাঁ আঙ্কেল, আমি সেই জন্য বাসা থেকে বের হলাম। আর আঙ্কেল, আপনাকে থেকে কেমন যেন মনে হচ্ছে আপনি আমাকে আরো কিছু বলতে চাচ্ছিলেন। তুমি ঠিক ধরেছ। আসলে তোমাকে যে কিভাবে কথাটা বলি। আঙ্কেল, আপনি বিনা সংকোচে বলতে পারেন, যদি আমাকে আপনার ছেলের মতো ভাবেন। আসলে বাবা, হয়েছে কি, আমার এক বন্ধুর মেয়ে আমাদের এখানে থাকতে এসেছে। আর তুমি যে ঘরটাতে থাকো, ও প্রত্যেকবার এখানে আসলে ওই ঘরটাতেই থাকতে ভালোবাসে। যদি তুমি ঠিক আছে আঙ্কেল, আমাকে কিছুদিনের সময় দিন, আমি না হয় অন্য কোনো একটা জায়গায় থাকার ব্যবস্থা করব। আসলে এখান থেকে আমার কলেজ অফিস একটু কাছেই, তাই মনটা একটু খারাপ হয়ে গেল। আরে বাবা, তোমাকে আমি চলে যেতে বলছি না। তুমি তো আমাদের বাড়ির উপরের ছোট ঘরটায় কিছুদিন যদি থাকতে, তাও যদি তোমার কোনো আপত্তি না থাকে। ঠিক আছে আঙ্কেল, আপনি যা ভালো মনে করেন। আসি আঙ্কেল। তারপরে আমি ওনার কাছ থেকে বিদায় নিয়ে রাজুকে পড়াতে যাই। আমি রাজুকে পড়ানো শেষ করে আবার রুমে ফিরে এলাম। এসে আমার প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নিলাম। আচ্ছা, আমি একটা জিনিস বুঝলাম না, বাড়িতে কোনো আত্মীয় আসলে তাদেরকে তো সাধারণত গেস্ট রুমে থাকতে দেওয়া হয়, তাহলে দূর, আমিও না তাদের আত্মীয়, তারা তাকে কোথায় রাখবে সেটা তাদের বিষয়, এটা নিয়ে আমার না ভাবলেও চলবে। সব কিছু গোছানো হয়ে গেলে আমি রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন খুব সকাল সকাল ঘুম থেকে উঠতে হলো, কারণ আমার যা সামান্য জিনিসপত্র তা আঙ্কালদের বাড়ির উপরের ঘরে ওঠাতে হবে। যাই হোক, সব কিছু গুছিয়ে নিয়ে ফ্রেশ হয়ে আসতেই পেটের মধ্যে ক্ষুধার কারণে মোচড় দিয়ে উঠলো। কিন্তু আজকে আমার না খেয়ে বের হতে হবে। কি করব বলুন, আমার জন্য এখন কে খাবার তৈরি করে বসে থাকবে? তারপর কোনো কিছু না খেয়ে কলেজের উদ্দেশ্যে বের হতে আন্টি বলল, আরে বাবা কাব্য, এই সময় কোথায় যাও? এই তো কলেজে যাচ্ছি আন্টি, আপনি কি কিছু বলবেন? ও, আমার তো মনেই ছিল না। গতকাল রাত্রে তোমার আঙ্কেল আমাকে সব কিছুই বলেছিল। যাই হোক, তা তুমি কিছু খেয়েছো কি? হ্যাঁ আন্টি, এইমাত্র খেয়ে বের হলাম। মিথ্যে কথা বললাম। আমি এখন আসি আন্টি, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু আমার তো মনে হয় না তুমি কিছু খেয়েছো। সকাল থেকে তো দেখলাম তোমার জিনিসপত্র উপরে উঠালে, আর তার কিছুক্ষণ পরেই কলেজে যাচ্ছ। তাহলে তুমি খাবার রান্না করলে কখন? এই রে, ধরা পড়ে গেলাম, এখন কি করি? না মানে আন্টি, আসলে হয়েছে কি, বুঝতে পেরেছি, আর কিছু বলতে হবে না। আমার সাথে চলো, কিছু খেয়ে তারপর কলেজে যাবে। থাক না আন্টি, আমি না হয় বাইরে খেয়ে নেব। আমরা থাকতে তুমি বাইরে খাবে কেন? আমি কি কখনো তোমাকে আর রাজুকে আলাদা চোখে দেখেছি? নাকি তুমি আমাদেরকে আপন ভাবতে পারো না? আন্টি, আপনি সব কি বলছেন? এখানে আমার আপনারা ছাড়া আর কোনো পরিচিত মানুষ আছে যে তাদের আপন ভাববো? আর দেখুন, আমার আজকে কলেজের প্রথম দিন, তাই। আমি কি আর তোমার মা যে তুমি আমার কথা শুনবে? মা হলে ঠিকই শুনতে। ঠিক আছে আন্টি, আপনি আমার খাবার রেডি করুন, আমি আসছি। কি করব বলুন? যখনই মায়ের কথা বললো মুখটা কালো করে, তখন বুকের ভেতরটা যেন মোচড় দিয়ে উঠলো। খুব কষ্ট হচ্ছিল। তারপর আন্টি খুশি মনে আমাকে খেতে দিল, আর আমি চুপচাপ খেয়ে কলেজে চলে আসলাম। কলেজে আজকে আসার পরও দেখছি সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছে। আমি সেদিকে মন না দিয়ে মাথা নিচু করে নিজের ক্লাস খুঁজে নিয়ে নিজের ব্রাঞ্চে গিয়ে বসলাম। সামনের দিকে অবশ্য বসার জন্য অনেক জায়গা ছিল, কিন্তু সবাই আমাকে দেখে এমনভাবে বসেছে যে সেখানে বসতে যেন তাদের অসুবিধাই হচ্ছে। প্রায় 10 মিনিট পর স্যার ক্লাসরুমে এসে ক্লাস নিচ্ছিলেন। হঠাৎ করে তিনি আমাকে দেখে বললেন, এই লাস্ট ব্রাঞ্চ স্ট্যান্ড আপ। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে গেলাম। তুমি কি ওই কলেজের ছাত্র? বলে আমার দিকে কেমন করে যেন তাকিয়েছে স্যার। হ্যাঁ স্যার, নতুন ভর্তি হয়েছি। নতুন ভর্তি হয়েছো ভালো কথা, কিন্তু নিজের দিকে একবার তাকিয়ে দেখো। তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এখানে পড়তে নয়, বরং খ্যাত স্যার, খ্যাত। খ্যাত মানে জমি চাষ করতে এসেছে। বাইরে থেকে একটা মেয়ে বলল। হঠাৎ করে আওয়াজ শুনে ক্লাসের বাকি সবাই ওই দিকে তাকিয়ে একসাথে হাসতে শুরু করলো। আরে মা, তুমি মীরা, তুমি আজ এত দেরি করে যে? আর বলবেন না স্যার, আজ রাস্তায় যা ট্রাফিক জ্যাম ছিল। মেয়েটার গলার আওয়াজ শুনে আমার কেমন যেন খুব চেনা চেনা লাগলো। মনে হচ্ছে এর আগেও কোথায় যেন তার গলার স্বরটা আমি শুনেছি। আমি মেয়েটার দিকে তাকাতেই আমার হাতে আপনা আপনি আমার গালে চলে গেল। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন আমার গালে হাত গেল কেন? তাহলে শুনুন, মেয়েটার কেউই না, গতকাল যে মেয়েটা আমাকে চর মেরেছিল, এই সেই মেয়ে। ঠিক আছে মা, ভিতরে আসো। আর এই যে ক্ষেত বাবু, এটা তোমাদের গ্রামের কলেজ নয় যে যখন যা হাতের কাছে পাবে তাই পরে কলেজ আসবে।
আজকের পর থেকে ভালোভাবে কলেজে আসবে, মনে থাকে যেন। স্যার আমাকে উদ্দেশ্য করে কথাগুলো বলল। আমি মাথা নাড়ালাম। এখন বসে পড়ো। আর ডিয়ার স্টুডেন্ট, আজকে তোমাদের কোনো ক্লাস নেব না। আজকে আমি তোমাদের সবার পরিচয় জানবো। আর তোমরা তো জানোই, আমাদের কলেজের কিছু রাজনৈতিক সমস্যার কারণে আমরা কিছুদিন তোমাদের ক্লাস নিতে পারিনি। তাই এখন যারা আছো, এখানে যারা উপস্থিত আছো, তারা হয়তো অনেকেই একে অপরের সম্পর্কে জানো না। তাই প্রথম থেকে সবার পরিচয় জেনে নিই। তারপর সবাই একে অপরকে পরিচয় দিতে লাগলো। হারেতে মীরারও পরিচয় জানতে পারি। ওর বাবা ঢাকা শহরের সবচেয়ে বড় মাল্টিন্যাশনাল কোম্পানির মালিক মোহাম্মদ জাহাঙ্গীর আলমের প্রথম বা দ্বিতীয় সন্তান। আপনি হয়তো ভাবছেন প্রথম বা দ্বিতীয় সন্তান কেন বললাম, কারণ ওরা নাকি যমজ বোন। যাই হোক, সবশেষে যখন আমার পরিচয় দেওয়ার পালা, তখনই স্যার বলে উঠল, তুমি শুধু কষ্ট করে তোমার নামটা বলে বসো। কি আর করার, মনটা খারাপ করে নিজের নাম কাব্য আহমেদ নীল বলে বসলাম। আর মনে মনে বললাম, হায় রে দুনিয়ার মানুষ, তোরা শুধু বাহিরের চাকচিক্যটাই দেখলি, ভেতরটা দেখলি না। তারপরে ক্লাস শেষ হলো। আমার কর্মস্থলেও আসি। এখানে এসে মনটা একটু ভালো হয়ে গেল, কারণ এখানে কেউ কারো টাকা পয়সা বা দামি পোশাক দেখে না, শুধু মানুষের প্রতিভা দেখে। এরপর থেকে আমার নতুন জীবনের পথ চলা শুরু। এখন থেকে আমার জীবনের একটাই লক্ষ্য, নিজের অতীত ভুলে সবকিছু আবার নতুন করে শুরু করা। আর এই নতুন জীবনে থাকবে না সোনার মতো কোনো স্বার্থপর কোনো মেয়ের স্থান। সবকিছু ভুলে আমি পুনরায় পড়াশোনায় মন দিই আর নিয়মিত কাজও করি। অনেক কষ্টে আমি আবার আমাকে সেই পুরনোই তৈরি করি। কি আজব দুনিয়া, যে আমি ছিলাম কোন এক কলেজের স্যারদের চোখের মণি, কিন্তু সেই আজ আমি অন্য কোথাও নিজেকে সবার সমানে ক্ষেত আর লেখাপড়ায় অমনোযোগী ছাত্র হিসেবে উপস্থাপন করলাম। আর মীরা, ওর কাছ থেকে তো আমি সবসময় অপমানিতই হই। তারপরে একদিন জানি না কি মনে করে কলেজের পিছনে পুকুর বাড়ির দিকে যাচ্ছিলাম। তখনই কতগুলো মেয়ে হাসাহাসি আর গলার আওয়াজ পেলাম। মনে মনে ভাবলাম, হয়তো মেয়েগুলো আমার মতো এখানে একটু নিরিবিলি থাকতে এসেছে। কিন্তু যখন আমি ওদের প্রায় কাছাকাছি এসেছি, তখনই দেখি মীরা আর ওর বেশ কিছু বান্ধবী কি যেন নিয়ে কথা বলছে আর হাসাহাসি করছে। তাই ওদের দেখে আমি চলে আসবো। তখনই আমি ওদের কিছু কথায় বাকরুদ্ধ হয়ে গেলাম। আর কেন হলাম তা শুনুন। আমি যখন এখান থেকে চলে আসতে ধরলাম, তখনই হঠাৎ করেই মীরার বান্ধবী নীলা বলে উঠল, আচ্ছা তোরা বল তো, আমাদের দলের সবচাইতে সুন্দরী মেয়েকে? কে আবার আমাদের মেয়েরা? আর তুই কি চোখেও দেখিস না ওর আগে পিছে কত লোকের, বড় লোকের ছেলেরা ঘুরঘুর করে? এই থাম থাম, শুধু কি বড়লোক ছেলেরাই? আমাদের কলেজে যত ছেলে আছে সবারই একই অবস্থা। না রে, আমার তো তা মনে হয়।